তাহলে এখানেও লেখা আছে একজন ব্যক্তি কোথায় স্বস্তি বোধ করবে, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তাহলে আমি পূর্বের ক্লাসে যে তোমাদেরকে যে পয়েন্টগুলো বলেছি, দেখো তো এই পয়েন্টগুলোর সাথে মিলতেছে। যে তোমাদের মূলত বের করতে হবে দুইটি স্থানের আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে, এবং যার মাধ্যমে দেখাতে হবে কোন স্থানের জলীয় বাষ্প বেশি আছে অথবা কোন স্থানে জলীয় বাষ্প কম আছে। এবং এর ফলশ্রুতিতে তুমি নিজে কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, আমার সবকিছু ঠিক আছে। তো এখন আমরা একটু দেখি আপেক্ষিক আর্দ্রতা সেখান থেকে বের করে নিই। এখানে দেখো, কক্সেস বাজারে শিশিরাঙ্ক যে সম্পৃক্ত বাষ্পচাপ, এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ আছে। এটা আসলে কি, যে যার মাধ্যমে আমি বুঝবো যে এখানে প্রকৃত অবস্থাটা কি তৈরি হচ্ছে। কক্সেস বাজারে 14 দশমিক, সরি, এখানে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত, আর এখানে আমার দশমিকে আসতে হবে হলো 29, 0.29। এইটাতে আমার চাপ কত, আমি এইটা একটু পয়েন্ট আউট করি তোমাদের কাছে। কক্সেস বাজারে যে শিশিরাঙ্ক, সেটা হলো 14.29 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাদের যে অঙ্কটা দেওয়া আছে, সেই অঙ্কে 14 নম্বরের মান দেওয়া আছে, অর্থাৎ 14 ডিগ্রি সেলসিয়াসে তোমার সম্পৃক্ত বাষ্পচাপ কত হবে এটা দেওয়া আছে। কিন্তু যেটা দেওয়া নাই তা হলো এই যে 0.29-এর জন্য মান কত হবে সেটা দেওয়া নাই। তা আমি এইটা মান বের করা নিয়ে তোমাদের অলরেডি এর আগে বলে দিচ্ছি, তারপরেও এটা যেহেতু আলাদা করে দেখাচ্ছি, এখানে আমার একটু ব্যাখ্যা করে বুঝে দিতেই হবে। যে এই যে 14-র জন্য মান হলো কত, 11.99, বাট এই যে 0.29-এর জন্য মান কত, এই পুরো মানটা সেখানে আসবে, এই অংশটি। প্রশ্ন হলো কেন এবং কিভাবে, আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, একটু সবাই দেখো। এখানে হলো, যদি আমরা আগের পৃষ্ঠাতে একটু দেখি তাহলে আমাদের কাছে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। এই পৃষ্ঠায় তোমরা একটু লক্ষ্য করো, কি লক্ষ্য করবা? প্রথমত শিশিরাঙ্ক নিয়ে ওখানে যে মানটা দেওয়া আছে, এই যে 14 ডিগ্রি সেলসিয়াস, সেখানে মান কত দেখো তো, একটা ফিক্সড মান আছে না, দেখো তো ভালো করে, কথা বলো, দেওয়া আছে না? হ্যাঁ স্যার। কিন্তু ওই যে 14 দশমিক কত, 14.29, এই 0.29-এর মানটা কি দেওয়া আছে? 0.29-এর মান কি আছে ওখানে? না স্যার। নাই। তাহলে আমার প্রবলেমটা হলো 14-র মান দেওয়া আছে, আমি কিন্তু 11 থেকে লিখতে পারছি। তুমি দেখো তো 14-র পরে কত মান আছে? 16। 16-র মান কত দেখো তো, পরেরটা না, যে 13.63, এটা না, দেখো তো ভালো করে, একটু সবাই কথা বলো, একটু আনমিউট করে, তাহলে আমি হ্যাঁ বুঝতে স্যার। পারবো যে আসলে সবাই বুঝতেছো কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা, রূপা কি বুঝতে পারছো? স্যার আপনি যে 14.29 লিখেন, হ্যাঁ, এখন 29টা কই থেকে আসলো? 2.9টা হলো কক্সেস বাজারে, সেখানে যে তোমার এই
আহ কি বলা হয়, শিশির জমবে যে অবস্থানে, সেইটার মান ওইটা। এখন তুমি প্রশ্ন হয়তো বলিচ্ছ, স্যার এখানে তো অঙ্কের মধ্যে আমি ওই মানটা কিন্তু খুঁজে পাচ্ছি না, বাট ওইটা ওখানে কোথায় আসলো, এটা তো তোমার প্রশ্ন। হ্যাঁ। আমি এই একই প্রশ্ন কিন্তু ক্লাসে যখন আরেকটা অঙ্ক করায় সেখানেও বলেছি যে ওই মানের একটা ঘাটতি সেখানে আছে যেটা ওখানে উল্লেখ করা নেই। কিন্তু তোমরা এটা কনফার্ম থাকো, পরীক্ষাতে তোমার ওই মানটা ওখানে উল্লেখ করা থাকবে। এখানে এভাবে থাকবে যে আমার এত ওই যে বললাম 14.29 এই কথা উল্লেখ করা থাকবেই, যে এই তাপমাত্রায় আমাদের আহ মানে ওই পয়েন্টটা তোমাদের কাছে চাওয়া হবে, বাট এখানে ওই তথ্যটা এখানে ইনক্লুড করা হয়। বাট স্যার সেটা কি উদ্দীপকে দেওয়া থাকবে নাকি প্রশ্নে দেওয়া থাকবে? উদ্দীপক এবং প্রশ্ন মিলেই কোনো না কোনো স্থানে সেটা উল্লেখ থাকবে সুনির্দিষ্টভাবে। আর তা না হলে তো তুমি এই 14.29 এটা তো আকাশ থেকে পাবা না। হ্যাঁ। কথা বুঝতে পারছো কি? এবং এটা দেখো, আমি আরেকটা জিনিস একটু দেখাই। তাহলে একটা জিনিস দেখো, আমাদের যদি নর্মাল অঙ্ক এবং অন্য ক্যাটাগরির যদি আমি প্রশ্ন দেখি, দেখো তো এখানে যে মানটা আসছে এটা কত, 26.7 না? আছে কি? কথা বলো। হ্যাঁ স্যার। দেখো তো এখানে 26.7 নিয়ে অঙ্কটা করা হয়নি, খুব খেয়াল করো এখানে। সবাই বলো একটু দেখো, আমি ওই নোটও নিয়ে যাচ্ছি তোমাদের। মানে অঙ্কের মধ্যেই ওই মানটা হয় সরাসরি দেওয়া থাকবে, না হলে গ নম্বরে ওই অঙ্কর মানটা আসবে। না, না আসলে তো তোমরা ওখানে আকাশ থেকে লিখতে পারবে না, ওটা কই থেকে লিখবা? এই যে তখন লেখা আছে যে গ নম্বর থেকে প্রাপ্ত শিশিরাঙ্কের মান, এই শিশিরাঙ্কের মান হয় সরাসরি দেওয়া থাকবে, আর না হলে এরকম গ নম্বর থেকে বের করে নিতে হবে বা বের বের করা থাকবে। রূপার প্রশ্নের উত্তর কি পাইছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা একটু ওই ওই নোটটা তো দেখি। এরকম প্রশ্ন করলে ভালো লাগে আমার, মানে প্রশ্ন করবা তাহলে বোঝা যাবে যে না তুমি একটু বোঝার চেষ্টা করছো। আর প্রশ্ন না করলে তো আমি নিজেই ক্লিয়ার না যে তুমি বুঝছো কিনা। দাঁড়াও, মানে অনলাইনে পড়ার কিন্তু এটা একটা বাড়তি সুযোগ যে তোমাকে একই সাথে অনেকগুলো তথ্য আমি ইনশাল্লাহ এখানে দেখাতে পারছি। ইভেন তোমাদের আরো একটু ভিন্ন কিছু দেখাচ্ছি এরপরে, যেটা আমি অফলাইনে আমি পারবো না চাইলেও, কারণ অত অত কিছু আমার হাতের কাছে তখন থাকে না। রূপার কি 14.29 মান পাইছো খুঁজে? হ্যাঁ দেখো তো, স্যার পাইছি। আছে? তা আমি হ্যাঁ এটা স্যার। বললাম যে এই এই এখানে গ নম্বর অঙ্কে আছে বলেই ওরা উদ্দীপকে এটা দেয়নি। বাট গ নম্বর অঙ্ক যদি এটা প্রয়োজন না থাকতো, মনে করো এটা এটা আসেনি গ নম্বর অঙ্ক, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মানটা ওরা ডাইরেক্ট উদ্দীপকে দেওয়া থাকতো। আচ্ছা, আমি আসলে যেটা শিখাতে চাচ্ছি আমার মনে হয় আমি সেইটাতে একটু ফোকাস করি, যে আমি এই 14 মানটা কেন নিলাম আর 2.9 মানটাই বা কেন নিব, আমার প্রশ্ন হলো সেখানে। আর এই মানটা আমি বের করবো কেন, একটু সবাই লক্ষ্য করো সেই পয়েন্টটা। একটু সবাই আমার সাথে একটু সত্যি সত্যি মনটাকে একটু খোলা করে বলো, এই 14 মান যে এটা, এটা কি প্রশ্ন দেওয়া আছে না?
হ্যাঁ স্যার। যদি কেউ এখনো না দেখে থাকো তার জন্য আমি কষ্ট করে আবারও একটু দেখাই দিচ্ছি। 14 মান যে এত, এটা কিন্তু এই প্রশ্নেই দেওয়া আছে। কারণ অঙ্ক তুমি এটা ভালো করে বোঝো, তাহলে তুমি 10টা অঙ্ক করতে পারবা। এই যে লক্ষ্য করো এই জায়গায়, এই যে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের যে চাপ, সেটার মান কত দেওয়া আছে এখানে। আছে কি? আচ্ছা, এই মানটা একটু সবাই মনে রাখো। 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মান কত, সেটাও কিন্তু এখানে আছে। আছে না? আচ্ছা, 14 আর 16-র মধ্যে ব্যবধান কত? 2 না? 2 ডিগ্রি ব্যবধানের জন্য মানের পার্থক্য কত? 13.63 বিয়োগ হলো 11.99। কি বলো, এরকম না? তাহলে 1 ডিগ্রির জন্য বিয়োগ পার্থক্য কত হবে? এই দুটোর বিয়োগ ফলকে তোমার ওই যে 2 দিয়ে ভাগ না? কথা বলো। হ্যাঁ স্যার। দেখো তো, এইটাই কি, এই যে 14 দশমিক, এই যে তোমার মানে যে মানটা বের করা হচ্ছে, এইটাকে গুণ আকারে বের করা হচ্ছে। একের জন্য যদি এত হয়, তাহলে 0.29-এর জন্য কি হবে? তখন এই পুরো অংশকে 0.29 দিয়ে গুণ হবে না? হ্যাঁ কথা বুঝিচ্ছ নাকি? একের জন্য যে মান হবে, যাই হবে মনে করো, তাহলে 5-এর জন্য কত হবে? একের জন্য যে মানটা হলো, তাকে কত দিয়ে গুণ হবে? 5 দিয়ে গুণ হবে না? স্যার। তাহলে ওই জায়গাতেও কিন্তু সেটাই করা আছে। আমি তোমাদের আবার ওই পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি, একটু দেখো। এই পৃষ্ঠায় এই যে 14, এখানে 14 ডিগ্রির জন্য সরাসরি মান কত সেটা দেওয়া আছে। আর এই যে 0.29-এর জন্য মান কত, সেই মানটা হলে একের জন্য কত সেটা বের করা আছে। আর ওটার জন্য আবার ওটাতেই গুণ করা আছে। গুণ করে এর সাথে যোগ করলে যোগফলটা এত হয়। সবাই কি বুঝতে পারছো? এটা ক্যালকুলেটরের কাজ। এখন হ্যাঁ এখানে স্যার, বুঝতে এখানে পারছি। তোমাদের আর কোনো কাজ নেই। একটু যারা এখানে যুক্ত আছো, মন খুলে বলো যে সত্যি বুঝতে পারছো কিনা। হ্যাঁ স্যার। তাহলে কি আমাদের কিন্তু মূল সমস্যা শেষ। এটা হলো আমার সবচেয়ে সহজ উত্তর। আচ্ছা, পরেরটার বেলায় দেখো, 28.6। 28-এর মান কিন্তু ডাইরেক্ট দেওয়াই আছে। 0.6টা কেমনে বের করবা? ওই দেখি নিয়ম। কি নিয়ম আছে? 28-এ মান কত, 30-এ মান কত? তাহলে 28 এবং 30-এর মাঝখান থেকে আমরা এই মানটা পাবো। তাহলে তার মানে কি, অততে কত আর 0.6 কত? কি বললাম? 0.6 কত? মানে এটা কিন্তু এরকম যে আমি যখন ব্যবধান হয়েছে 28 এবং 30, এই দুইয়ের মাঝখানে ব্যবধান হলো 2, এত সমান কত? 2। 2-এর জন্য মানের পার্থক্য কত হচ্ছে? এজ এইটুকু, এইটুকু। তাহলে একের জন্য কত হবে? ওই পুরো যেটুকু আছে সেটুকু তো আছেই, তাকে কত দিয়ে ভাগ? ওই 2 দিয়ে ভাগ। তারপর তাহলে, তারপরে তার তোমাকে যদি বলে যে 3-এর জন্য কত, তাহলে এটা কত দ্বিগুণ হবে? 3 দ্বিগুণ। বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আমি একটা সহজ কথা বলবো, এই অংশটুকু যা, এই অংশটুকু ঠিক তাই। ঠিক সেম টু সেম, একই জিনিস, খালি মান ভিন্ন, কথাগুলো ভিন্ন, কিন্তু জিনিস এক। কারো কাছে জটিল মনে হলে তাই প্রশ্ন করতে পারো। এখন আমার কাজ হলো, এইটা হলো ছোট এফ এর মান, আর এটা হলো বড় এফ এর মান। ছোট এফ ভাগ বড় এফ গুণন হলো 100%। তাহলে দেখো আমার রেজাল্ট হয়ে গেছে। ক্লিয়ার? সবাই বলো, সবাই কি বুঝতে পারছো?
হ্যাঁ স্যার। আচ্ছা, যার এখনো প্রবলেম আছে একটু মন খুলে বলো, আমি প্রয়োজনে সেই অংশ আবার দেখাবো। নিচের অংশ যদি কারো প্রশ্ন থাকে, 28-এর মান কই থেকে নিলাম, 2 কই থেকে আসলো, আমি আবারও বলেছি 28-এর মানটা কোথায় থেকে নিয়েছি সেটা আবার একটু প্রয়োজন হলে দেখে দিচ্ছি। এই যে দেখো, এটা হলো, আমি যদি আবারও আগের পৃষ্ঠায় যাই, এই যে আগের পৃষ্ঠায় তোমাদের কিন্তু আমি পলিসি শিখাচ্ছি যে যখনই এই 16 এবং 14 কাছাকাছি এটা একটা গ্রুপ, 28-এর কাছাকাছি কে 30 এটা একটা গ্রুপ, 32-এর কাছে কে 34 এটা একটা গ্রুপ। মানে অঙ্ক হলে এরকম গ্রুপ নিয়ে অঙ্ক হবে। তাহলে তোমার যেহেতু রিলেশনটা তৈরি হচ্ছে 28-এর কাছে বা 30-এর কাছে, তাহলে এই দুটোর যে কোনো একটা নিয়ম। তাহলে আমি যদি 28-এর মান বের করি, তাহলে 28 কয় নম্বর দেখো তো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মান, এখান থেকে 3 কোনো, 1, 2, 3, তাহলে এটা হলো 28-এর মান। সবাই কি বুঝতে পারছো 28-এর মান বলতে কি বোঝায় বা কিভাবে বের হয়? কথা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে যদি কোনো অঙ্ক তোমাদের 30 নিয়ে অঙ্কর প্রয়োজন হয়, তাহলে কি তোমরা ওই 16-র কাজ যাবা না 28-এর কাজ যাবা? 30। ঠিক আছে। মনে করো কোনো অঙ্ক 30-এর নিয়ে অঙ্কটা আছে 30.2 বা 5 এরকম কিছু না, তাহলে মানটা ওই বের করার জন্য 28-এর কাজ যাবা, 30-এর কাজ যাবা, না 32-এর কাজ যাবা? 30-এর কাছে। না, 30 দিয়ে দেওয়া আছে, 30.2 লেখা আছে। তখন তখন ওই ওই 0.2 এর জন্য কার কাছে মান শেয়ার করবা? বুদ্ধির সাথে অ্যান্সারটা দাও। অনেকে হয়তো বুঝতে পারছো না যে আমি আসলে কি বলতে চাচ্ছি। যেমন এখানে তোমরা একটু আগে অঙ্ক করলে 14.29 নিয়ে অঙ্ক করলে না, হ্যাঁ। এই 14.29 হওয়াতে মানটা কি 14-এর চেয়ে বড় না ছোট? কথা বড়। বলো, আপনি কথা বলো, বড় না, বড় না ছোট? বড়। 14-এর চেয়ে বড়। তাহলে তখন আমি কি করেছি, 16-র কাছে গেছি, 14 গুণ আর 16 করেছি। নিয়ে কিন্তু অঙ্ক করছি, 14 আর কি 16 নিয়ে অঙ্ক করছি। তো যখন আমার মানটা হবে 30.2 বা 2.5, 30-এর চেয়ে বড় মান কোনটা, 32 না? তখন আমাকে মান, তখন আমাকে অঙ্ক করার সময় এই জোড়াটা খেয়াল করা লাগবে, 30-এরটাও নেব, সরি 30-এরটাও নেব, তার সাথে 32-এরটাও নেব। এই মান নিয়ে আমরা মান করব ওইভাবে, যে 2 এর জন্য ব্যবধান এত, একে কত, ওই দশমিক কততে কত, মানে দশমিক কত কত, এইটা সব জায়গাতেই আছে এবং সব জায়গা থেকে সেম জিনিস। তা আমি তোমাদের পরামর্শ দেব, তোমরা আগে এই এইটুকু, শুধু এই অঙ্কটুকু ক্লিয়ার করো। অর্থাৎ আমি কোনটুকু তোমাদের ক্লিয়ার করতে বলতেছি, যে মনে করো তুমি দ্বিতীয় অংশ আজকে শেখোনি, শুধু প্রথম অংশ কোনটা, এই যে প্রথম অংশটা, কক্সেস বাজারে শিশিরাঙ্ক বের করা। সবাইকে এই কক্সেস বাজারে শিশিরাঙ্ক বের করা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার। যদি এইটুকুতে কোনো সমস্যা না থাকে, আমি বলবো তোমরা শুধু আজকের জন্য এই শিশিরাঙ্ক বের করা এবং সেখান থেকে আপেক্ষিক আর্দ্রতা বের করা, এইটুকুর শুধু এই ফার্স্ট অংশটা, এই অংশটা তোমরা আত্মস্থ করো এবং এটা আমাকে ক্লিয়ার বুঝ দিবা। যদি এইটা ক্লিয়ার হয় তাহলে ওই একই নিয়ম পরেরটা তো, ওই একই নিয়ম তার পরেরটা তো, সেম টু সেম। তাহলে আমাদের বেশি আচ্ছা অঙ্ক স্যার। করার দরকার নাই, মাত্র একটা অঙ্ক ভালো করে করো। তাহলে আমি ঘ নম্বরের প্রথম অংশটা ভালো করে করতে বলবো, একবার, দুইবার, তিনবার করে করো। করার পরে তোমরা না হয় পরের অংশ আবার বুঝে নিও। নিশ্চয়ই এই যে নিচের যে এত সহজ একটা সূত্র ব্যবহার করে শিশিরাঙ্ক বের করছে, এটা আবার বুঝে নেওয়া লাগবে না, লাগবে কি? না স্যার। তাহলে তোমরা যদি এটা সত্যি সত্যি ভালো করে পারো, তাহলে এটা পারার অর্থ হচ্ছে এটাও পারবা, এটাও পারবা, পারবা না? হ্যাঁ স্যার। তাহলে আমি তোমাদের পরামর্শ দেবো, যেহেতু এটা মাথার মধ্যে ঢুকছে, তাহলে এইটা আগে তোমরা ভালো করে ক্লিয়ার করো, অর্থাৎ নিজেরা ভালো করে দেখো, বোঝো এবং দুইবার তিনবার করে করো।
তাহলে আজকে সবার কাছ থেকে আমি আপাতত ভাবে ছুটি নিয়ে আজকে আজকের পড়া নিয়ে যদি কারো কোনো মানে মতামত থাকে বা প্রশ্ন থাকে অথবা ভালো লাগা মন্দ লাগা থাকে সেটা বলতে পারো। সবাই কি পড়াটা বুঝতে পারছো? সবাই কি পড়া বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমাদের কি এরকম অনুভূতি কাজ করতেছে না যে স্যার আমার পাশেই বসে আছে বাট আমি খালি দেখতে পাচ্ছি না? জি। বাপি এরকম মনে হচ্ছে কি? স্যার হ্যাঁ ঋতু, কি এরকম মনে হচ্ছে না যে স্যার পাশেই আছে খালি আমি দেখতে পাচ্ছি না? হ্যাঁ স্যার। এই যে অনলাইনে পড়া নিয়ে এতদিন শুনে আসছো, আজকে তো প্রথম পড়লে, একটু হলেও মানে একটা ভিন্ন অভিজ্ঞতা মনে হচ্ছে না যে খালি এতদিন? এবং এরকম ভাবে হ্যাঁ কি স্যার। সত্যি সত্যি পড়া সম্ভব যদি আমরা মাঝে মাঝে পড়তে চাই? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক স্যার, আছে। এমসিকিউ যদি একটু মাঝে মাঝে করাইতেন ভালো হইতো। না কেবল তো আমি শুধু আমার এখানে পড়ানোর ব্যাপারটা নিয়ে আমি পরে তোমার সাথে বিস্তারিত কথা বলতেছি, হোয়াটসঅ্যাপে বলতেছি আমি ক্লাস শেষে। শুধু আমি এইটুকু তোমাদের ধারণা দিচ্ছি, নট অনলি শুধু মানে এই তোমাদের গাণিতিক অংশ, সৃজনশীল এবং এমসিকিউ, বিশেষ করে এমসিকিউ এর মধ্যে যে যেগুলো ব্যাখ্যামূলক এমসিকিউ, অঙ্ক অথবা মানে উচ্চতর দক্ষতার যেগুলো, যেগুলোতে আমাদের মানে ব্যাখ্যা দরকার, সেই জাতীয় বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ মাঝে মাঝে টপিক দেখা। অর্থাৎ মূল বিষয়টা হলো এটাই যে তোমাদের প্রবলেম যেগুলোতে মনে হবে ইনশাল্লাহ সেগুলোতে দেখানো হবে এবং সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা যাবে, কারণ এগুলো নোট তো আমার এখানে করাই আছে। আমার তো এগুলো কোথাও খুঁজতে যেতে হবে না যে আমার এখানে নিয়ে আসতে হবে, কোথায় থেকে পাবো কি করব। মানে অনলাইনের ক্ষেত্রে কিন্তু আমি এই বাড়তি যে সুবিধাগুলো দিতে পারবো আমি দেখাচ্ছি, যদি একটা দেখাই যে যেমন ধরো ও ও যেটা নৈর্ব্যক্তিকের কথা বলতো, আমি নৈর্ব্যক্তিক কোথায় পাবো? আমাকে বেশি দূর খুঁজতে যেতে হবে না, এখানেই আছে। আহ ধরো আমি যদি যদি এই এই নোট থেকে দিই, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপার, সাপোজ আমি ভিক্টোরে প্রবেশ করছি, বা ওটাতেই যাই, দশমে গেলাম, দেখো তো এই নোটটা কি নৈর্ব্যক্তিক? জি। বিভিন্ন সালে আসা প্রশ্নগুলো কিন্তু। আচ্ছা, তার পাশাপাশি তোমাদের আরো আশ্বস্ত করতে পারি যে আমি এমনও কিছু নোট তোমাদের সামনে ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো এই ডিসপ্লেতে, যেখানে ওই নৈর্ব্যক্তিকের অ্যান্সার করা আছে এবং তার নিচে আবার ব্যাখ্যাও করা আছে কেন এই অ্যান্সারটা এটা এটা কেন ওই অ্যান্সারটা হলো। তোমরা চাইলে সেই ধরনের ব্যাখ্যামূলক নোটও ইনশাল্লাহ আমি এই ডিসপ্লেতে নিয়ে এসে নিয়মিতভাবে বুঝাই দিতে পারবো। বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, গেল এটা, গেল এটা এই বিষয়। এর পাশাপাশি তোমরা বাড়তি সাপোর্টেড হিসেবে অনলাইনে আরো কিছু সুবিধা পেতে পারো। সেটা হলো যেমন বইয়ের ক্ষেত্রে আমি ধরো তোমাদের পড়াচ্ছি, এটা তো তোমাদের হলো একটু আগে যে বই দেখালাম ওটা আর বাড়তি ওপেন না করি, তো সেটা তো হলো তোমাদের টেক্সট বুক। বাট আমি যদি মনে করি যে না আমি ওর পাশাপাশি একটু এক্সট্রা কিছু বইও দেখাবো, যেমন আমি এখানে ঢুকলাম ফার্স্ট পেপার, এই যে দশম অধ্যায়, হিট অ্যান্ড গ্যাস, এখানে গেলাম এবং এই জায়গায় গিয়ে দেখো এখানে কিন্তু আমি পেয়ে যাচ্ছি, দেখছো কি? এই বইগুলো কিন্তু রঙিন এবং এটা রেজুলেশন কিন্তু অনেক, এই যে দেখো এটা এগুলো এগুলো কিন্তু থাকবে না, দেখছো? যত বড়ই করো এগুলো কিন্তু সহজে থাকবে না, কারণ এটা রেজুলেশনটা অনেক ভালো।
আচ্ছা, তারপর ধরো অন্য অধ্যায়ের কথা যদি বলি, সাপোজ তোমরা অনেকেই এখানে বিদ্যুৎ অধ্যায় পড়তেছো, সরি বিদ্যুৎ অধ্যায় হলো এখানে আছে সেকেন্ড পেপারে, আমরা তাপ তাপ অধ্যায় পড়তেছো। সেখানেও কিন্তু তোমরা এরকম কিছু তথ্যমূলক এভিডেন্স কিন্তু আমি দেখাই দিতে পারবো যে হ্যাঁ দেখো, এটাতে আরো এক্সট্রা অনেক তথ্য এবং অনেক ভালো কিছু আছে, যেটা দিয়ে তোমরা আরো ব্যাখ্যা করে অনেক সুন্দর কিছু এখানে শিখতে পারবে। এবং এই বইগুলো কিন্তু অনেক হাই রেজুলেশনের। এগুলো আমি করোনাকালীন সময়ে এই অনলাইনে এই বইগুলো সব আস্তে 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 এগুলো এইভাবে তৈরি করছি। আমার কাছে এই তথ্যগুলো আছে, বাট আমি এগুলো অনলাইনে এই ফরম্যাটে ওই সময় নিয়ে আসতে পারছিলাম, বা বাসায় বসে বসে পড়ছিলাম। মানে এই রঙিন রঙিন প্রস্থচ্ছেদের বইগুলো একটা সবচেয়ে বড় দুর্বলতা হলো যে এই বইগুলো দেখলে এমনি পড়তে মন চায়, যেমন পড়ে দেখি তো কি জিনিস এগুলো। যেগুলো অনেক সময় দেখা যায় আমাদের সাদা মাটা বইগুলোতে ভালো লাগে। এই যেমন ফার্স্ট ল নিয়ে আছে, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেওয়া আছে। দেখো এখানে এত বড় করেছে, তাও কিন্তু বই কিন্তু ফাটেনি, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো যাই হোক, আমার মনে হয় যে আমরা মাঝে মাঝে এই জাতীয় বাড়তি তথ্যগুলো নিয়েও এখান থেকে পড়াশোনা করতে পারবো। আর এটা অনেকের কাছে হয়তো এখনো দেখা হয়নি, দেখাইনি আমি তোমাদের কিন্তু যে অংশগুলো শেখানো হচ্ছে, তোমরা চাইলে প্রথমে কিন্তু ওইগুলোর একটু অঙ্ক শিখতে পারো। অঙ্ক শিখলে যে 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 কথাগুলো আমি এখন বলতেছি না, ওটার দরকার পড়বেই না, মানে যদি অঙ্কটা শিখে নাও। আর অঙ্ক শেখা মানে ওই নিয়মটা খালি শিখে নিলে। দেখো আমি একটু দেখাই দিচ্ছি। উম, মনে করো ম্যাথের অংশ দশম অধ্যায়, আমি যে নিয়মটা শেখালাম সেই নিয়মের অঙ্ক বের করতেছি। প্রথম অংশটা সম্পূর্ণই তোমাদের রসায়নের সাথে মিল আছে, এবং এটাতে আমার মনে হয় রসায়নটা ভালো করে পড়লে ওখানে খুব বেশি সমস্যা হবেই না। এই যে এখান থেকে শুরু। দেখো তোমরা যদি এখান থেকে আমার থেকে অঙ্ক শিখে নাও, এই সৃজনশীল আমার থেকে একটা বুঝে নিতেই চাবা না যে স্যার কোনো দরকার নেই, আমি তো সব পারি এগুলো। এই যে দেখো দেখো 135 নম্বর অঙ্কটা দেখো, একটু সবাই দেখো এতক্ষণ ধরে যে আমি যতগুলো কথা ব্যাখ্যা করে করে বোঝানোর চেষ্টা করলাম, এটি কিন্তু একবারে অঙ্কটা সলিড ভাবে করে দেওয়া আছে। একটু দেখো খেয়াল করে যে এই যে একটা দিনের শিশিরাঙ্ক কত এটা উল্লেখ করা আছে, 7.5, সরি 7.5। তাহলে একটু খেয়াল করো, 7-এ মান দেওয়া আছে, 8-এ মান দেওয়া আছে। তোমরা বলো তো 7.5 এর মান তাহলে কোথা থেকে বের করবা? সাত আর এই আটের থেকে। 7 আর 8-এর মাঝখান থেকে না? কথা বলো। এই দেখো 7 আর 8-এর মাঝখান থেকে এই মান বের করা আছে। তাহলে 8-এর মান কত? 8.05। কোথায় মান আছে? এই যে 8.05। তারপরে 7-এর মান কত? 7-এর মানের যে শুরুটা, এই যে 7.5 নয়, এই যে 7.5 নয়। কি মিল দিছে? কথা বলো। হ্যালো?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু তোমরা নিজেরা এই যে ধরো যদি এই অঙ্কগুলো যদি শিখে নাও, সব অঙ্ক করা লাগবে না কিন্তু প্রতিটা নিয়মের মাত্র একটা করে অঙ্ক, যদি এইভাবে খালি শিখে নাও। এই যে দেখো তো ওই যে ওখানে ভাঙে ভাঙে এইভাবে করা আছে না, এই যে এই সিস্টেমে লেখা আছে একটু আগে যে করা, তাহলে অঙ্কের নিয়ম যদি এখান থেকে খালি শিখে নাও, তাহলে ওখানে গিয়ে তোমার কাছে সৃজনশীল আমার বুঝনই লাগবে না। সৃজনশীল তুমি নিজের থেকে করতে পারবে। তাহলে আমি এত কিছু কিন্তু আসলে বাস্তবে নিয়ে পড়াতে পারি না, কেন? কারণ আসলে এত কিছু ওখানে দেখানো বা করানোর ওইভাবে সুযোগ হয় না। মূল বইয়ে আমরা ঠিক মতো মানে শেষ করে দিতে পারি না স্টুডেন্টদের। এগুলো করাবো কখন বলো? ঠিক আছে, আজকে আমাদের কথা মোটামুটি অনেক হলো। আমি মনে করি যে সামনের দিন ইনশাল্লাহ এর পরবর্তী বিষয় নিয়ে আমি কথা বলবো। তো আমি সামনের দিন এই যে নিয়মটা আছে যেমন গণিতের, এই গণিতের নিয়মগুলোই আমি আরো একটু ভালোভাবে শিখাই দেবো, দিয়ে দেন তোমাদের আমি ওই সৃজনশীলে নিয়ে যাবো। আমি আশা করি যে গণিতটা স্যার। ওই ওই সৃজনশীলে গিয়ে আর তেমন সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ বাপ্পি বলো, কি জন্য বলতেছিলে? স্যার, আমাদের যদি একটা অধ্যায় আপনি ফার্স্ট থেকে শুরু করলেন, কয়েকটা ক্লাসে শেষ করে দিলেন, তাহলে কিন্তু ভালো হয়। হ্যাঁ একটা সেটাই অধ্যায় তো শুরু করবো করলেন, আজকে তো। চ্যাপ্টার চ্যাপ্টার আজকে করে তো শেষ যা করে দিলেন। করেছি সেটা হলো টেস্ট বেসিস, অর্থাৎ এই নিয়ম থেকে একটা অঙ্ক একটা সিস্টেম পরীক্ষায় আসে। শুধু এই নিয়ম এবং এই সিস্টেমকে কাভারেজ দিতে গিয়ে যতটুকু করানো দরকার ঠিক ততটুকু করাচ্ছে। হ্যাঁ স্যার। কথা বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। এই যে যে অধ্যায়টা আমি পড়াচ্ছি সেই অধ্যায়ে দুইটা পার্ট আছে। ফার্স্ট পার্টটা হলো তোমার রসায়নের সাথে রিলেটেড, রসায়ন এবং ওই অংশ ঠিক সেম পড়া, প্রায় মিনিমাম 95% পড়া একই। আর দ্বিতীয় অংশটার শুরুর যে পড়া সেটাই আমি আজকে পড়াচ্ছি। বাট আমি একটু কাজটা করেছি কি, মূল বইটা না পড়ায় অঙ্ক না শেখায় ডাইরেক্ট তোমাদের সৃজনশীলে নিয়ে গেছি। তো সৃজনশীলে নিয়ে যাওয়াতে তোমাদের যে প্রবলেমটা হয়েছে, প্রথমত তোমাদের এই থিমটা ভালো জানা নাই, দ্বিতীয়ত হলো এই অঙ্ক করা নাই, তৃতীয়ত হলো সূত্র তো জানা নাই। তো ফলে একসঙ্গে অনেকগুলো সমস্যা কিন্তু মাথায় এসে ঘুরছে। যখন তোমরা নিয়মতান্ত্রিক ভাবে এটা থিওরিটা পড়বা, অঙ্কটা শিখবা, দেন সৃজনশীলে যাবা, তখন দেখবা যে আমার আর সৃজনশীলে কোনো কথাই বলা লাগছে না। এটা নিজের থেকে তুমি হ্যাঁ স্যার, এটাই এটাই বলতেছিলাম। আমি তো ওইভাবেই শিখাই, কিন্তু আজকে তো হলো বললাম তো টেস্ট বেসিস, অর্থাৎ শুধুমাত্র সৃজনশীলে নিয়ে গিয়ে বিষয়গুলো তোমরা আসলে বুঝতে পারো কিনা, বা আমি যে অনলাইনে দেখাইলে সেটি আদৌ পড়তে পারবে কিনা। কারণ অনেকেরই কাছে অনলাইন নিয়ে একটা ভীতি থাকে। ভীতি মানে কি, যে আমি আসলে বুঝবো কিনা, সেটা আমার কেমন করা। বা অনেকে হয়তো করোনাকালীন সময়ে বিভিন্ন রকম অনলাইন ব্যাচে পড়তো, সেখানে কিন্তু এরকম ওয়ান টু ওয়ান প্রশ্ন করা, এই যে লাইন ধরে একটা জিনিস বুঝে নেওয়া, বা আমি এটা বুঝতে পারলাম না আমাকে একটু দেখে দেন, আমার মনে হয় এই ধরনের প্রশ্ন করার সুযোগ সেখানে ওইভাবে ছিল না। সেখানে যেটা ছিল সেটা হলো উনি লাইভ ক্লাস করাচ্ছে, তোমাদের হয়তো বড় জোর একটু চ্যাটিং একটা অপশন খুলে দিছে, যে তোমরা ওখানে তোমাদের মতামত দাও। কারণ ওটা এখন ওই স্যার যদি সুবোধ করে যদি একটা মতামত দেখে তো তার উত্তর দিল, না দেখলে না দিল। কিন্তু সেখানে তুমি যে তাকে কনভারসেশনে সরাসরি প্রশ্ন করবা, সে তোমার অ্যান্সার দেবে বা সে মতামত দেবে, মনে হয় এই ধরনের সুযোগ সেই ক্লাসগুলোতে থাকে না। কি বাপ্পি, ঠিক বললাম কি? হ্যাঁ স্যার। এই কারণের জন্য কিন্তু অনলাইন ক্লাসের কিন্তু ওখানে দুর্নাম হয়েছে। এবং এক শ্রেণীর ছেলেমেয়েরা কিন্তু অনলাইনের কথা শুনলেই একটু আতঙ্কে থাকে, যেমন অনলাইনে কি করবো, ওটা তো বোঝাই যায় না। আমি বলবো ওইটা থেকে কি এটা ভিন্ন কি না। হ্যাঁ স্যার। আমি যে যে সিস্টেমটা ফলো করেছি সেটা হলো যারা ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও তৈরি করে, আমি ঠিক তাদের যে সিস্টেম সেটাই ফলো করেছি। এবং ইনশাল্লাহ এই সিস্টেম ফলো করে ভবিষ্যতেও পড়াবো এবং অতীতেও পড়াইছি। এবং আমি আশা করি যে অনলাইনে পড়তে হয়তো তোমাদের খুব বেশি ইনশাল্লাহ সমস্যা হবে না। তো ঠিক আছে, আজকে কথা আমরা এই পর্যন্তই রাখি, নেক্সট দিনে কথা হবে। আর যদি আল্লাহ সুযোগ দেয় সামনে আহ তোমার বৃহস্পতিবার এরকম 9টার দিকে